নমস্কার বন্ধুরা, সম্ভবামি যুগে যুগে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে বন্ধুরা চলুন আজকের এই কাহিনী শুরু করা যাক। আর এই কাহিনী শোনার মাধ্যমেই আমরা জীবনে অনেক বড় একটি শিক্ষা পেতে চলেছি। অনেক দিন আগে দাক্ষিণাত্যের এক নগরে একটি দরিদ্র চাষি বাস করত। সেই চাষির ঘরের সামনে একটি মস্ত বড় অশ্বত্থ গাছ ছিল। সেই গাছেই বাসা বানিয়ে থাকত এক শকুন দম্পতি। একদিন শকুন স্ত্রী তার স্বামীকে বলতে লাগলো, হে স্বামী, অনেক দিন ধরে আমার মনে একটি প্রশ্ন আসছে। আজ ভাবছি আপনার কাছে ওই প্রশ্নটি জিজ্ঞেস করেই ফেলি। স্ত্রীর কথা শুনে শকুন বলতে লাগলো, কি এমন কথা আমার প্রিয়তমা, তুমি আমাকে নিঃসন্দেহে তা বলতে পারো। তোমার মনের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আমার পরম কর্তব্য। তখন শকুন স্ত্রী বলতে লাগলো, স্বামী, আমি জানতে চাই কোন তিনজনকে জীবনে কখনো বিশ্বাস করতে নেই। এমন কোন তিনজন ব্যক্তি আছে যাদেরকে যদি বিশ্বাস করা হয় তাহলে মৃত্যুর মুখে পড়তে হবে। উত্তরে শকুন তার স্ত্রীকে বলতে লাগলো, হে প্রিয়তমা, তোমার এই প্রশ্নের উত্তর আমি অবশ্যই দেব। তবে তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাকে একটি কাহিনী শোনাতে চাই। এই কাহিনীটি আমি আমার জীবনে উপলব্ধি করেছি। এই ঘটনাটি আমি আমার চোখের সামনে ঘটতে দেখেছি। আমরা যে এই অশ্বত্থ গাছে বাস করছি, দেখো এই গাছের পাশে একটি চাষির ঘর রয়েছে। ওই ঘরে আজ থেকে 5 বছর আগে এই ঘটনাটা ঘটেছিল। তখন তোমার আর আমার বিবাহ সম্পন্ন হয়নি। এই গৃহের যিনি কর্তা, ওনার নাম হলো জীবন। জীবনের 4 পুত্র ছিল। সময়ের সঙ্গে সঙ্গে তার 4 পুত্রই বড় হয়ে গেছিল। জীবনের 3 জন পুত্র তো খুবই বুদ্ধিমান ছিল, কিন্তু ওর যে ছোট ছেলে ছিল সে একটু কম বুদ্ধি সম্পন্ন ছিল। কিন্তু তার একটি বিশেষ গুণও ছিল। সে কম বুদ্ধি সম্পন্ন হলেও তার শারীরিক শক্তি প্রবল ছিল। এমনই একদিন সেই চাষি মনে মনে ভাবতে লাগলো, আমার 3 জন ছেলে তো খুবই বুদ্ধিমান, তারা নিজেদের জন্য ঠিক কোনো জীবিকা খুঁজে নেবে, কিন্তু আমার ছোট ছেলে খুবই কম বুদ্ধি সম্পন্ন। ওর জীবিকা নিয়ে আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। অনেক চিন্তা ভাবনা করার পর সেই চাষি ভাবলো, কেননা আমি আমার ছেলেকে কুস্তিবীর বানিয়ে দেই। এমনিতেও তো ওর শরীর আর শারীরিক শক্তি দেখে ওকে কুস্তিগিরই মনে হয়। এমনটা ভেবে চাষি নিজের ছোট ছেলেকে কুস্তি শেখানো শুরু করে দিল। যেহেতু সেই ছোট ছেলে কুস্তি শিখতে শুরু করেছিল, তাই তার পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাদ্যের প্রয়োজন ছিল। সবসময় সে পুষ্টিকর খাদ্যই গ্রহণ করত। দেখতে দেখতে সেই চাষির ছোট ছেলে আরও শক্তিশালী ও সুগঠিত শরীরের অধিকারী হয়ে গেল। সে প্রতিদিন কসরত করত, দৌড়াতো এবং কুস্তির বিভিন্ন কৌশল শিখত। দেখতে দেখতে চাষির 3 ছেলে বিবাহের উপযুক্ত হয়ে গেল। তখন চাষি তার 3 পুত্রেরই বিবাহ দিয়ে দিল। চাষির 3 বৌমাই তার ছোট দেওরকে একেবারে সহ্য করতে পারত না। তারা সব সময় ওকে হিংসা করত। তারা ভাবত, এই ছোট দেওর তো সারা দিন কোনো কাজবাজ করে না, শুধুমাত্র কুস্তি করে বেড়ায়। আর আমরা আর আমাদের স্বামীরা সারা দিন খাটাখাটনি করে উপার্জন করে, আর সেই সমস্ত টাকা পয়সায় ও ভালো মন্দ খায়। এমনটা ভেবেই সেই 3 বউ আলাদা হওয়ার জন্য ঝামেলা শুরু করে দিল। তারা 3 জন যখন আলাদা হওয়ার জন্য ঝামেলাঝাটি করতে শুরু করলো, তখন চাষি ভাবলো, এখন আমার ছোট ছেলেকেও বিয়ে দিয়ে দেওয়া উচিত। এমনটা ভেবেই ওই চাষি খুব সুন্দরী এবং বিদ্বান এক কন্যার খোঁজ করল। তারপর সে তার ছোট ছেলের সঙ্গে ওই কন্যার বিবাহ দিয়ে দিল। বন্ধুরা, সেই স্ত্রী এত সুন্দর ছিল যে ওই সম্পন্ন ক্ষেত্রে তার মতো সুন্দর কেউ ছিল না। সে যতটা সুন্দর ছিল ততটাই বুদ্ধিমতী ছিল। সে সমস্ত প্রকার বিদ্যায় পারদর্শী ছিল। বিবাহ হওয়ার পর 4 পুত্রকেই ওই চাষি আলাদা করে দিল। তাদের নিজেদের সংসার তৈরি করে দিল। চাষি ভেবেছিল আলাদা করে দিলে এরা নিজেদের মতো ভালো থাকবে এবং ঘরে ঝামেলাঝাটি হবে না। চাষির 4 ছেলে যখন আলাদা হয়ে গেল, তার 3 ছেলে তো খুবই বুদ্ধিমান ছিল। তারা খুব সহজেই নিজেদের জীবিকা নির্বাহ করছিল এবং সুখে শান্তিতে ছিল। কিন্তু চাষির ছোট ছেলে খুবই দরিদ্র হয়ে পড়ল। তার কাছে খাওয়ার পর্যন্ত টাকা ছিল না। চাষির ছোট ছেলে তো কোনো কাজ জানতো না। সে শুধুমাত্র ভালো ভালো খেত আর সারা দিন কুস্তি করত।
দরিদ্রতার কারণে তার সঙ্গে তার স্ত্রীর নিত্য নিত্য ঝামেলা লাগতে শুরু করলো। চাষির ছোট ছেলে স্ত্রী তাকে বলতো, তুমি সারা দিন শুয়ে বসে থাকো, কোনো কাজ করো না, কিন্তু তোমার খাওয়ার জন্য তো ভালো ভালো জিনিস চাই। এই ভালো ভালো জিনিসগুলো আমি কোথা থেকে আনবো? এইভাবে আমাদের দিন কিভাবে কাটবে? এইভাবেই প্রতিদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকতো। বন্ধুরা, ওই কুস্তিগিরের স্ত্রী খুবই বুদ্ধিমান ছিল। একদিন সে বলতে লাগলো, দেখো তুমি তো সারাদিন বাড়িতেই বসে থাকো, আমার কথা শোনো, এই রাজ্যের রাজার কাছে যাও, রাজার কাছে গিয়ে বলো রাজা যেন তোমাকে কোনো কাজ দিয়ে দেয়। তখন সেই কুস্তিগির বলতে লাগলো, এটা তুমি কি বলছো? আমি তো কুস্তি করা ছাড়া আর কিছুই করতে পারি না। কুস্তি করা আর ভোজন করা ছাড়া অন্য কোনো কাজই তো আমি করতে পারি না। তাহলে রাজার কাছে আমি কি বা কাজ করব? আর যদি রাজা আমাকে কোনো কাজ দিয়েও দেয় তাহলে তো আমি সেটা ঠিকভাবে করতে পারবো না। তখন কুস্তিগিরের স্ত্রী বলতে লাগলো, দেখো আমি তোমাকে যতটা বলছি তুমি ততটুকু করো। তুমি এটা ভেবো না যে তুমি কোনো কাজ করতে পারো না। তুমি শুধু রাজার কাছে যাও আর বলো রাজা যেন তোমাকে চাকরিতে রেখে দেন। রাজা যখন তোমাকে জিজ্ঞেস করবেন যে তুমি কি কাজ করতে পারো, তখন তুমি রাজাকে বলো, মহারাজ আপনি আমাকে লক্ষ্য বুদ্ধি মন্ত্রী হিসেবে নিযুক্ত করুন। স্ত্রীর মুখে এমন কথা শুনে সেই কুস্তিগির বলতে লাগলো, লক্ষ্য বুদ্ধির মন্ত্রী এ আবার কেমন চাকরি? কুস্তিগিরের স্ত্রী বলল, দেখো রাজার কাছে এমন এক ব্যক্তি থাকেন যিনি রাজা যে কাজ করতে পারেন না অথবা রাজার মন্ত্রী দ্বারাও যে কাজ হয় না তিনি সেই কাজ করেন। এই কারণে প্রতিদিন রাজা তাকে 1,00,000 টাকা বেতন দেন। কুস্তিগির বলতে লাগলো, কিন্তু আমি তো কিছুই জানি না, আমার তো কোনো বুদ্ধিও নেই, আমি কিভাবে ওই বুদ্ধিমানের কাজ করতে পারবো? তখন স্ত্রী বলতে লাগলো, দেখো তুমি এত কিছু চিন্তা করো না, তুমি শুধু রাজার কাছে চলে যাও আর রাজাকে বলো আমি লক্ষ্য বুদ্ধি মন্ত্রী হিসেবে নিযুক্ত হতে চাই। তখন সে কুস্তিগির তার বউয়ের কথা শুনে রাজার কাছে গিয়ে পৌঁছলো। রাজা দেখলো এক সুগঠিত শরীর সম্পন্ন ব্যক্তি তার দিকে এগিয়ে আসছে। রাজা তাকে দেখেই বুঝে গেলেন হয়তো এই ব্যক্তি কোনো কাজের সন্ধানে আমার কাছে এসেছে। রাজা ওই কুস্তিগিরকে জিজ্ঞেস করলেন, তুমি এখানে কি করতে এসেছো? তখন ওই কুস্তিগির উত্তর দিল, মহারাজ আমি এখানে চাকরির খোঁজে এসেছি, আপনি দয়া করে আমাকে কোনো কাজ দিন। রাজামশাই বলল, ঠিক আছে আমি তোমাকে তো কাজ দিয়ে দেব, কিন্তু তুমি আগে বলো তুমি কোন কাজটা করতে পারো। তখন সে কুস্তিগির বলতে লাগলো, মহারাজ যেই কাজ আপনি করতে পারবেন না, আপনার কোনো সেনা আপনার কোনো মন্ত্রী করতে পারবে না, সেই কাজ আমি করব, কিন্তু এর পরিবর্তে আমি আপনার কাছ থেকে রোজ 1,00,000 টাকা বেতন নেব। রাজা বলতে লাগলো, ও তুমি তাহলে লক্ষ্য বুদ্ধি মন্ত্রী হতে চাও? উত্তরে সেই কুস্তিগির বলল, হ্যাঁ মহারাজ আমি লক্ষ্য বুদ্ধি মন্ত্রী হিসেবে নিযুক্ত হতে চাই। রাজা তখন নিজের মন্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন, বলতে লাগলেন, একটু ভালো করে দেখো তো আমার আগে অন্য কোনো রাজা কি লক্ষ্য বুদ্ধি সম্পন্ন মন্ত্রীকে নিযুক্ত করেছেন? মন্ত্রী যখন পুঁথিপত্র ঘেটে দেখল, সে দেখতে পেল স্বয়ং রাজার পিতাই এক লক্ষ্য বুদ্ধি মন্ত্রী নিযুক্ত করেছিলেন। তখন মন্ত্রী বলতে লাগলো, মহারাজ আপনার পিতাও একজন লক্ষ্য বুদ্ধি মন্ত্রী নিযুক্ত করেছিলেন। মন্ত্রীর কথা শুনে রাজা বলতে লাগলো, তাহলে ঠিক আছে আমিও একজন লক্ষ্য বুদ্ধি মন্ত্রী নিযুক্ত করব। এমনটা বিচার করেই সেই রাজা ওই কুস্তিগিরকে নিজের কাছে লক্ষ্য বুদ্ধি সম্পন্ন মন্ত্রী হিসেবে নিযুক্ত করল। রাজমহলেই তার জন্য একটি সুন্দর কক্ষ নির্মাণ করা হলো। কুস্তিগির বলতে লাগলো, মহারাজ তাহলে ঠিক আছে, যখনই এমন কোনো কাজ আসবে যেই কাজ আপনি করতে পারছেন না, আপনার সেনাবাহিনী অথবা মন্ত্রী কেউই করতে পারছে না, তখন আপনি আমাকে ডাকবেন। তারপর থেকে ওই কুস্তিগির প্রতিদিন 1,00,000 টাকা বেতন পেত। রাজা তার জন্যে একটি মহলেরও নির্মাণ করেছিলেন, সেখানেই সে থাকত। কাজ বলতে তার বিশেষ কিছু ছিল না, প্রতিদিন সে কুস্তি করত, তারপর ভালো মন্দ খেত, বাগানে ঘুরে বেড়াতো আর রাত্রে ঘুমিয়ে পড়ত। দেখতে দেখতেই রাজার সঙ্গে সেই কুস্তিগিরের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। একদিন রাজা আর তার মন্ত্রী বলতে লাগলো, হে লক্ষ্যবুদ্ধি মন্ত্রী, একদিন তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো, আমিও দেখতে চাই তুমি কোথায় থাকো। তখন কুস্তিগির রাজা ও মন্ত্রীকে নিয়ে নিজের গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। কুস্তিগির যখন রাজা আর মন্ত্রীকে নিয়ে নিজের গৃহে প্রবেশ করল, তখন কুস্তিগিরের স্ত্রী দেখল রাজা আর মন্ত্রী তার গৃহে এসেছে।
কুস্তিগিরের স্ত্রীকে তো দেখতে খুবই সুন্দর ছিল এবং সে খুবই ভালো ভোজন রন্ধন করতে পারত। তখন সে রাজা ও মন্ত্রীর জন্য বিভিন্ন ধরনের সুস্বাদু ব্যঞ্জন রন্ধন করল। কুস্তিগিরের স্ত্রীর রূপ দেখে রাজা মুগ্ধ হয়ে গেল। রাজা মনে মনে ভাবতে লাগলো, একে তো এত সুন্দর দেখতে, এমন সুন্দর স্ত্রী আমি জীবনে কখনো দেখিনি। রাজা স্ত্রীর থেকেও তাকে অনেক বেশি সুন্দর দেখতে ছিল। এমনটা ভেবেই রাজা নিজের মনে বিভিন্ন রকম পরিকল্পনা করে নিল এবং সেখান থেকে ভোজন করে চুপচাপ আবার রাজমহলে চলে আসলো। রাজা মন্ত্রীকে বলতে লাগলো, মন্ত্রী, এই কুস্তিগিরের স্ত্রীকে কত সুন্দর দেখতে, আমার রানীকেও তো এত সুন্দর দেখতে নয়। রাজার কথা শুনে মন্ত্রী বলতে লাগলো, হ্যাঁ মহারাজ, অবশ্যই খুব সুন্দর দেখতে, কিন্তু কি করা যাবে, এ তো যার যার ভাগ্য। কারোর ভাগ্যে স্বর্ণ থাকে তো কারোর ভাগ্যে মাটিও থাকে না। কিন্তু রাজা মন্ত্রীর কোনো কথাই শুনল না। রাজা বলতে লাগলো, মন্ত্রী, তুমি আমাকে বলো আমি কিভাবে ওই স্ত্রীকে প্রাপ্ত করতে পারি। আমি ওকে নিজের রানী বানাতে চাই। মন্ত্রী, তুমি আমাকে বলো আমি তাকে কিভাবে প্রাপ্ত করতে পারবো। বন্ধুরা, বলা হয় রাজা, অগ্নি এবং যোগী এরা উল্টো পথে চলে, অর্থাৎ এরা যে কোনো সময় নিজেদের পথ অথবা দিশা পরিবর্তন করতে পারে। তাই এদের সংস্পর্শ থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। এখন তো রাজা সব সময় এটাই ভাবতে লাগলো কিভাবে কুস্তিগিরের স্ত্রীকে নিজের করে পাওয়া যায়। রাজা বিভিন্ন রকম ষড়যন্ত্র করতে লাগলো। কিছুদিন পরেই রাজার যে রাজমাতা ছিলেন তিনি অসুস্থ হয়ে পড়লেন। রাজা বড় বড় বৈদ্য ডাকলেন, কিন্তু কোনো বৈদ্যের কোনো ওষুধেই রাজমাতা সুস্থ হচ্ছিলেন না। এমনই একদিন রাজমহলে এক বৈদ্য আসলেন। বৈদ্যকে দেখে মন্ত্রী মনে মনে একটা ষড়যন্ত্র করল। মন্ত্রী বলতে লাগলো, হে বৈদ্য মহারাজ, আমাদের রাজার রাজমাতা খুবই অসুস্থ হয়ে পড়েছেন, আপনি কি তার উপচার করতে পারবেন? বৈদ্য বলতে লাগলো, হ্যাঁ অবশ্যই আমি চেষ্টা করব। মন্ত্রী বলল, কিন্তু আমি যেমন যেমন বলবো আপনাকে তেমন তেমন চিকিৎসাই করতে হবে। এর বদলে আমি আপনাকে 50 লক্ষ স্বর্ণমুদ্রা দেব। আপনি যখন ওনার চিকিৎসা করবেন তখন চিকিৎসার জন্য এমন কিছু বস্তু চাইবেন যেগুলো কোথাও পাওয়া যায় না। 50 লক্ষ স্বর্ণমুদ্রার লোভে সেই বৈদ্যের ধর্মভ্রষ্ট হয়ে গেল। বৈদ্য বলতে লাগলো, মন্ত্রী মহোদয়, আপনি যেমনটা বলবেন আমি তেমনটাই করব। তখন মন্ত্রী মহারাজের কাছে গিয়ে বলতে লাগলো, মহারাজ, কাশী থেকে আমি আপনার জন্য এক বৈদ্যকে ডেকে পাঠিয়েছি। ইনি অত্যন্ত জ্ঞানী এবং পারদর্শী একজন চিকিৎসক। এই বৈদ্য রাজমাতার চিকিৎসা করতে চান। তখন রাজা বলতে লাগলেন, এ তো খুবই ভালো খবর, আমি এক্ষুনি এনাকে নিয়ে রাজমাতার সম্মুখে উপস্থিত হব। তারপর রাজা রাজপুরোহিত এবং মন্ত্রী মহোদয়কে নিয়ে আর ওই বৈদ্যকে নিয়ে রাজমাতার সম্মুখে উপস্থিত হলেন। রাজমাতার চিকিৎসা করার জন্যে সেখানে আগের থেকেই অনেক বৈদ্যরা উপস্থিত ছিলেন। সেই বৈদ্য তখন রাজমাতার হাতের নাড়ি দেখলেন এবং বলতে লাগলেন, হে মহারাজ, রাজমাতার চিকিৎসা হওয়া কোনো মতেই সম্ভব নয়। বৈদ্যের এমন কথা শুনে রাজা খুবই ভয় পেয়ে গেল। বলতে লাগলো, কেন বৈদ্য মহারাজ, এমন কি হয়েছে আমার মায়ের? বৈদ্য বলতে লাগলো, রাজন, আপনার মাকে শুধুমাত্র একটি বস্তুই ঠিক করতে পারে। রাজা বলতে লাগলো, আপনি আমাকে তাড়াতাড়ি বলুন ওই বস্তুটা কি। বৈদ্য বলতে লাগলো, সেই বস্তু খুবই দুর্লভ, অত সহজে এই বস্তু পাওয়া যাবে না। রাজা বলল, আপনি আমাকে ওই বস্তুর নাম তো বলুন, আমি যে কোনোভাবে হোক ওই বস্তুটিকে ঠিক খুঁজে আনব। বৈদ্য বলতে লাগলো, মহারাজ, আপনি যদি ব্রহ্ম ঘটোৎকচ নামের এক জন্তুকে এখানে নিয়ে আসতে পারেন এবং তার নাভি থেকে এক প্রকার তেল নির্গত হয়, ওই তেল যদি রাজমাতার শরীরে আপনি মালিশ করতে পারেন তবে রাজমাতা অতি শীঘ্রই সুস্থ হয়ে যাবেন। রাজা মনে মনে ভাবতে লাগলো, আমি অবশ্যই ওই ব্রহ্ম ঘটোৎকচ নামক জন্তুকে খুঁজে বার করবই। বৈদ্য বলতে লাগলো, ওই ব্রহ্ম ঘটোৎকচ নামক জন্তুটি হিমালয়ে থাকে। হিমালয়ের পাদদেশে যে গভীর জঙ্গল আছে সেই জঙ্গলেই ওই জন্তুটি বাস করে। এমনটা বলে সেই বৈদ্য রাজমাতার চিকিৎসা করতে লেগে পড়ল। মহারাজ তৎক্ষণাৎ নিজের রাজদরবারে উপস্থিত হলেন এবং রাজদরবারে তার সমস্ত সেনাপতি এবং মন্ত্রীদের ডেকে পাঠালেন। রাজা বলতে লাগলো, যে ব্যক্তি হিমালয়ের জঙ্গল থেকে ব্রহ্ম ঘটোৎকচ নামক জন্তুকে নিয়ে আসতে পারবে আমি তাকে অর্ধেক রাজ্য প্রদান করব।
রাজামশাইয়ের এমন কথা শুনে কিছু বুদ্ধিমান মন্ত্রী বলতে লাগলো, মহারাজ, ব্রহ্ম ঘটোৎকচ, এই নাম তো আমরা কখনো আগে শুনিনি। রাজা বলতে লাগলেন, এটি কোনো এক বিরল প্রজাতির জন্তু। এগুলি হিমালয়ের পাদদেশের জঙ্গলে থাকে। রাজার কথা শুনে রাজার দরবারে থাকা সমস্ত ব্যক্তিরা চুপ হয়ে গেল, কারণ যেই ব্রহ্ম ঘটোৎকচ নামক জন্তুর কথা রাজা বলছিলেন, এমন জন্তু তারা আগে কখনো দেখেনি। সমস্ত সভাসদেদের এরকম চুপ থাকতে দেখে রাজা মন্ত্রীকে বলল, মন্ত্রী, এইভাবে এরা চুপ রয়েছে, চুপ থাকলে তো চলবে না। আমার তো আমার মাকে বাঁচাতে হবে। কিভাবে আমি ওই ব্রহ্ম ঘটোৎকচ জন্তুকে পাই? মহারাজের কথা শুনে মন্ত্রী বলতে লাগলেন, মহারাজ, এটি খুবই ভালো একটি সুযোগ। 6 মাস ধরে লক্ষ্যবুদ্ধি সম্পন্ন মন্ত্রী আমাদের কাছে বসে বসে শুধু বেতন নিয়ে যাচ্ছে এবং ভালো মন্দ খাচ্ছে। সে তো কোনো কাজ করে না। এছাড়াও তাকে তো এ কারণেই রাখা হয়েছিল, যে কাজ আপনি করতে পারবেন না, আপনার সেনাপতি অথবা মন্ত্রীরা করতে পারবে না, সেই কাজ সে করবে। তাহলে এখন তাকেই বলুন ব্রহ্ম ঘটোৎকচ নামক সেই জন্তুকে নিয়ে আসতে। আপনি তাকে এক্ষুনি দরবারে ডেকে পাঠান আর তাকে বলুন সে যেন 3 মাসের মধ্যে ব্রহ্ম ঘটোৎকচ নামক সেই জন্তুকে এখানে নিয়ে আসে। সে যদি এই কাজটা করতে অস্বীকার করে তবে তৎক্ষণাৎ তাকে ফাঁসির সাজা শুনিয়ে দেবেন। যদি সে ওই জন্তুকে নিয়ে আসতে পারে তাহলে তো খুব ভালো কথা, রাজমাতা প্রাণে বেঁচে যাবেন। কিন্তু যদি সে না আনতে পারে তাহলেও ভালো কথা, কারণ সে যদি মারা যায় তবে তার স্ত্রীকে আপনি নিজের করে পেতে পারবেন। মন্ত্রীর কথা শুনে রাজা বলতে লাগলো, বাহ মন্ত্রী, তোমার বুদ্ধির জবাব নেই। সত্যিই তো তাকে এই কাজের জন্যই রাখা হয়েছে। সে যদি এই কাজ না করতে পারে তাহলে তাকে ফাঁসি দেওয়া হবে, কারণ সে 6 মাস ধরে 1 লাখ টাকা করে বেতন প্রতিদিন নিয়ে চলেছে। মহারাজ তখন ওই কুস্তিগিরকে রাজদরবারে ডেকে পাঠালেন। বলতে লাগলেন, হে কুস্তিগির, আজকে তোমার জন্যে একটি কাজ রয়েছে। আমি যে কাজ করতে পারবো না, আমার মন্ত্রী পরিষদ যে কাজ করতে পারবে না, সেই কাজ তুমি করবে। এই কারণেই তোমাকে এখানে রাখা হয়েছিল। আজকে তোমার জন্য কাজ আছে। কুস্তিগির বলতে লাগলো, মহারাজ, আপনি আমাকে আজ্ঞা করুন, কি কাজ আমার জন্য রয়েছে, আমি তৎক্ষণাৎ আপনাকে ওই কাজটি করে দেব। মহারাজ বলতে লাগলেন, আমার 4টি ব্রহ্ম ঘটোৎকচের প্রয়োজন। আমি তার তেল বার করব। সেই তেল দিয়ে রাজমাতার শরীরে মালিশ করলেই রাজমাতা সুস্থ হয়ে যাবেন। রাজার কথা শুনে কুস্তিগির অবাক হয়ে গেল। বলতে লাগলো, মহারাজ, আমি কিছু বুঝতে পারছি না, এই ব্রহ্ম ঘটোৎকচটা কি? উত্তরে মহারাজ বললেন, এটা আমিও জানি না, কিন্তু তোমাকে এগুলি নিয়ে আসতে হবে। অনেকক্ষণ চিন্তা করার পর সেই কুস্তিগির বলতে লাগলো, মহারাজ, আপনি আমাকে কিছু সময় দিন। রাজা বলতে লাগলো, আমি তোমাকে এই কাজের জন্য 2 মাস সময় দিচ্ছি। তুমি যদি 2 মাসের মধ্যে ব্রহ্ম ঘটোৎকচ না নিয়ে আসতে পারো, আমি তাহলে তোমাকে ফাঁসি দেব। রাজার কথা শুনে সেই অল্প বুদ্ধি কুস্তিগির ভাবতে লাগলো, চলো ঠিক আছে, আমি খুঁজে বার করার চেষ্টা করব, আর আমার কাছে তো 2 মাস সময় আছে। এমনটা ভাবতে ভাবতেই সে 4 দিন অতিবাহিত করে ফেলল। 4 দিন পর রাজা তার মন্ত্রী ও সেনাপতিকে ডেকে পাঠালো আর বলতে লাগলো, এখনো পর্যন্ত তো সে ব্রহ্ম ঘটোৎকচ আনতে গেল না। আপনারা তাড়াতাড়ি তার কাছে যান এবং বলুন যত তাড়াতাড়ি সম্ভব সে যেন ব্রহ্ম ঘটোৎকচ নিয়ে আসে। সে যদি অধিক বিলম্ব করে তাহলে আমি তাকে ফাঁসি দিয়ে দেব। এই কথা শুনে মন্ত্রী আর সেনাপতি বলল, ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি তার কাছে যাচ্ছি। তারপর মন্ত্রী আর সেনাপতি কুস্তিগিরের কাছে গিয়ে বলল, কুস্তিগির, তুমি এখনো পর্যন্ত ব্রহ্ম ঘটোৎকচ আনতে যাওনি। তুমি আজ এক্ষুনি ব্রহ্ম ঘটোৎকচ আনতে বেরিয়ে পড়ো, তা না হলে মহারাজ তোমাকে শুলে চড়াবেন। তাদের কথা শুনে সেই কুস্তিগির খুবই ভয় পেয়ে গেল আর সে তখনই হিমালয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। এদিকে মহারাজ যখন জানতে পারল যে সেই কুস্তিগির হিমালয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে, তখন রাজামশাইয়ের মত বদলে গেল। মহারাজ ভাবতে লাগলেন, এই তো সুযোগ, এখন তো কুস্তিগির বাড়িতে নেই, এখনই আমি তার স্ত্রীর কাছে যাই এবং তাকে নিজের রানী করে নিয়ে আসি। এমনটা ভেবে মহারাজ কুস্তিগিরের বাড়িতে পৌঁছে গেল। কুস্তিগিরের বাড়িতে গিয়ে যখন মহারাজ দরজা ধাক্কা দিল, তখন কুস্তিগিরের স্ত্রী দরজা খুলল। বন্ধুরা, কুস্তিগিরের স্ত্রী খুবই বুদ্ধিমতী ছিলেন। তিনি নিজের ঘরের ভেতরে একটি 100 ফুট গভীর কুয়ো খুঁড়ে রেখেছিলেন এবং সেই কুয়োর উপরে তিনি একটি কাঁচা সুতো দিয়ে বানানো খাট রেখে দিয়েছিলেন। ওই খাটের উপরেই একটি খুব সুন্দর বিছানার চাদর পাতা ছিল।
কুস্তিগিরের স্ত্রী যখন দেখলো যে মহারাজ তার বাড়িতে এসেছেন, তিনি মহারাজকে স্বাগত জানালেন। তিনি মহারাজকে বসার জন্য আসন করে দিলেন। বলতে লাগলেন, মহারাজ আপনি এই আসনে বসুন, আমি আপনার জন্য ভোজন বানিয়ে নিয়ে আসছি। আমার স্বামী এখন বাড়িতে নেই। এমনটা বলেই কুস্তিগিরের স্ত্রী রাজামশাইকে উঠানেই একটি আসন পেতে দিল। সঙ্গে সঙ্গে রাজামশাই বলতে লাগলেন, আমি বাইরে উঠানে বসে কি করব, আমি তো তোমার সঙ্গে ঘরে যাব। তারপর রাজামশাই কুস্তিগির সম্বন্ধে বিভিন্ন রকম ভুলভাল কথা তার স্ত্রীকে বলতে লাগলো। রাজামশাই বলতে লাগলেন, মনে হয় কুস্তিগির তোমাকে ঠিকভাবে যত্ন করে না। সে ঠিকভাবে যত্ন করবেই বা কি করে, সে তো আমার কাছেই চাকরি করে। তোমার মতো রূপবতী আর নবযৌবনা স্ত্রীর সে ঠিকভাবে যত্ন করতে পারছে না। তুমি যদি আমার রানী হতে তাহলে কতই না ভালো হতো। আমি তোমাকে নিজের চোখের পালকে বসিয়ে রাখতাম। এমনটা বলেই রাজা ঘরের ভিতর প্রবেশ করলো। তারপর আস্তে আস্তে সে কুস্তিগিরের স্ত্রীর দিকে এগিয়ে গেল। রাজামশাইয়ের এমন ব্যবহার দেখে কুস্তিগিরের স্ত্রী এটা ভালোভাবেই বুঝতে পারল যে রাজার স্বভাব মোটেই ভালো নয়। এনাকে অবশ্যই একটা শিক্ষা দেওয়া উচিত। এমনটা বলেই কুস্তিগিরের স্ত্রী বলতে লাগলো, হ্যাঁ মহারাজ, আপনি ঠিক কথাই বলছেন। কুস্তিগির কোনো দিক থেকেই আমার যোগ্য নয়। আমি ভাবছি আমি তাকে এখন ছেড়েই দেব। আমি আজ থেকে আপনার সঙ্গেই থাকতে চাই মহারাজ। কুস্তিগিরের স্ত্রী বলতে লাগলো, মহারাজ আপনি এক কাজ করুন, ওইখানে সুন্দর একটি বিছানা রয়েছে, ওই বিছানার উপর গিয়ে বসুন, আমি আপনার জন্যে তৈরি হয়ে আসছি। যখনই রাজা ওই কাঁচা সুতো দিয়ে বানানো খাটের উপর বসলো, তখন কাঁচা সুতো ছিঁড়ে গেল আর রাজা সজোরে গিয়ে পড়ল ওই 100 ফুট গভীর কুয়োর ভিতর। কুয়োর ভিতরে পড়ে গিয়ে মহারাজ ভাবতে লাগলো, এটা কি হলো, আমি কোথায় এসে পড়লাম। পরদিন সকালে কুস্তিগিরের স্ত্রী তার ভাসুর এবং ভাসুরের ছেলেদের ডেকে পাঠালো। তার ভাসুরের অনেক ছেলে ছিল। কুস্তিগিরের স্ত্রী বলতে লাগলো, দেখো এই কুয়োর ভিতরে এক ব্যক্তি পড়ে আছে, তোমরা ওই ব্যক্তিকে টেনে তোলো। তোমরা যদি আমার কথা মতো কাজ করো তাহলে আমি তোমাদের সবাইকে 2টি করে স্বর্ণমুদ্রা দেব। তখন তারা সকলে মিলে রাজামশাইকে ওই কুয়ো থেকে বাইরে বার করলো এবং কুস্তিগিরের স্ত্রীর সামনে নিয়ে দাঁড় করিয়ে দিল। কুস্তিগিরের স্ত্রী বলতে লাগলো, এখন এনাকে ওই গম্বুজের সঙ্গে বাঁধো আর 100টি চাবুকের বাড়ি মারো। তখন তারা তেমনটাই করলো। রাজাকে 100টি চাবুকের বাড়ি মারা হলো। তারপর রাজাকে আবারও ওই কুয়োর ভিতর ধাক্কা মেরে ফেলে দেওয়া হলো। তারপর কুস্তিগিরের স্ত্রী একটি হাঁড়ির মাথায় একটি দড়ি বাঁধল এবং হাঁড়িতে সামান্য জল আর 4টে রুটি রেখে দিল। দড়ির সহযোগিতায় ওই রুটি আর জল সে কুয়োর ভিতরে দিয়ে দিল। প্রতিদিন এই একই ঘটনা ঘটতে লাগলো। রাজা মনে মনে ভাবতে লাগলো, আমি তো খুব খারাপভাবে ফেসে গেলাম। প্রতিদিন রাজাকে 100টা চাবুকের বাড়ি মারা হতো এবং আবারও সেই কুয়োয় ধাক্কা মেরে ফেলে দেওয়া হতো। দেখতে দেখতেই 1 সপ্তাহ পার হয়ে গেল। যখন 1 সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও রাজা রাজমহলে ফিরে এলো না, তখন মন্ত্রী মনে মনে ভাবতে লাগলো, আজ 1 সপ্তাহ হয়ে গেছে রাজামশাই কুস্তিগিরের স্ত্রীর বাড়িতে গেছে। এমন কি করছে তিনি ওখানে যে এখনো তিনি রাজমহলে আসলেন না। এমনটা ভেবে সেই মন্ত্রীও কুস্তিগিরের স্ত্রীর বাড়িতে চলে গেল। মন্ত্রী মহাশয়ের কুস্তিগিরের স্ত্রীর বাড়িতে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেছিল। সন্ধ্যায় যখন মন্ত্রী মহোদয় কুস্তিগিরের স্ত্রীর বাড়িতে পৌঁছলো, তখন কুস্তিগিরের স্ত্রী দরজা খুলল। কুস্তিগিরের স্ত্রী দেখল যে বাড়িতে মন্ত্রী এসেছে। মন্ত্রী বলতে লাগলো, আমি রাজামশাইয়ের প্রধান মন্ত্রী, আমি রাজামশাইকে খুঁজতে এখানে এসেছি। কুস্তিগিরের স্ত্রীর রূপে সেই মন্ত্রীও মোহিত হয়ে গেল। সে বলতে লাগলো, দেখো তোমার স্বামী হিমালয়ে গেছে, আর হিমালয়ের যেই জঙ্গলে সে গেছে সেখান থেকে বেঁচে ফেরা তো কোনো মতেই সম্ভব নয়। তাই আমি একটা কথা বলি, ভালো করে শোনো। তুমি আমার প্রাণপ্রিয়া হয়ে যাও, তুমি আমার সঙ্গে থাকো, আমি তোমাকে অনেক যত্নে রাখবো। মন্ত্রীর কথা শুনে সে বুঝে গেল যে এই ব্যক্তিরও স্বভাব ভালো নয়, একেও আমার অবশ্যই শিক্ষা দিতেই হবে। তখন সে বলতে লাগলো, মন্ত্রীমশাই আপনি একদম ঠিক কথা বলছেন। আপনি এক কাজ করুন, আপনি ঘরে আসুন আর ওই খাটের উপর গিয়ে বসুন, আমি তৈরি হয়ে আসছি। মন্ত্রী তো মনে মনে খুব খুশি হলো আর তাড়াতাড়ি গিয়ে ওই কাঁচা সুতো দিয়ে তৈরি খাটের মধ্যে বসলো। যখনই মন্ত্রী সেই খাটের মধ্যে বসলো, সঙ্গে সঙ্গে সুতো ছিঁড়ে গেল আর মন্ত্রী সেই কুয়োর ভিতর গিয়ে পড়ল। মন্ত্রী যখন কুয়োর ভিতর পড়ল,
তখন সে দেখল রাজামশাইও ওখানে রয়েছেন। রাজামশাই বললেন, মন্ত্রী তুমি এখানে কি করছো? উত্তরে মন্ত্রী বলল, কিন্তু মহারাজ আপনি এখানে কি করছেন? মহারাজ বলতে লাগলো, আমি কুস্তিগিরের স্ত্রীর সেবা শুশ্রূষা নিচ্ছি। এখন তো তুমিও এসে গেছো, তুমিও বুঝতে পারবে কুস্তিগিরের স্ত্রী কত সেবা করে। পরদিন সকালে যখন তার ভাসুরের ছেলেরা আসলো, তাদের তো রোজকার এই একটাই কাজ হয়েছিল, প্রতিদিন তারা রাজাকে 100টা করে চাবুকের বাড়ি মারত আর আবারও সেই কুয়োর ভিতর ধাক্কা মেরে ফেলে দিত। এর বদলে তারা প্রতিদিন 2টো করে স্বর্ণমুদ্রা যে পেত। যখন তারা সেই কুয়োর ভিতর দড়ি ফেলল, তখন রাজা মন্ত্রীকে বলতে লাগলো, মন্ত্রী এটা আমার দড়ি, আমার নম্বর চলে এসেছে। এমনটা বলেই রাজা ওই দড়ি বেয়ে ওপরে উঠে পড়ল। কিছুক্ষণ পর দ্বিতীয় রশিটিও নিচে ফেলা হলো। সেই রশিটি ধরে মন্ত্রীও ওপরে উঠে গেল। তারপর ওই ছেলেরা রাজা ও মন্ত্রীকে 2টি গম্বুজের সঙ্গে বেঁধে দিল এবং তাদের দুজনকেই 100টা করে চাবুকের বাড়ি দিল। তারপর তাদেরকে আবারও ওই কুয়োর ভিতর ফেলে দেওয়া হলো। একটি দড়ির সহযোগে একটি হাঁড়িতে সামান্য জল আর 4টি রুটি দিয়ে দেওয়া হলো। এইভাবেই প্রতিদিন রাজা আর মন্ত্রী দুজনেই 100টি করে চাবুকের বাড়ি খেতে লাগলো। এমনভাবেই 10 দিন কেটে গেল। ততদিনে রাজা আর মন্ত্রী মার খেতে খেতে তাদের শরীরের চামড়া পর্যন্ত উঠে গেছিল। 10 দিন পর রাজা সেনাপতি ভাবতে লাগলো, রাজামশাই আর মন্ত্রী কুস্তিগিরের বাড়িতে গেছেন প্রায় 10 দিন হয়ে গেছে, তারা সেখানে কি বা করছে যে তারা এখনো রাজমহলে আসলো না। আমার তাদের দেখতে যাওয়া উচিত। এমনটা ভেবে সেনাপতিও কুস্তিগিরের স্ত্রীর বাড়িতে চলে গেল এবং দরজা ধাক্কাতে লাগলো। কুস্তিগিরের স্ত্রী যখন দরজা খুলল, তাকে দেখে সেনাপতি মোহিত হয়ে গেল। সেনাপতি বলতে লাগলো, হে রূপসী, তোমাকে দেখতে তো স্বর্গের অপ্সরাদের মতো। তোমার স্বামী তো হিমালয়ে গেছে, সে যেখানে গেছে সেখান থেকে বেঁচে ফেরা প্রায় অসম্ভব। আমি তোমাকে একটি ভালো প্রস্তাব দিচ্ছি, তুমি আমার হয়ে যাও, আমি তোমাকে আমার হৃদয়ের রানী করে রাখব। সেনাপতির মুখে এমন কথা শুনে কুস্তিগিরের স্ত্রী খুবই ক্রুদ্ধ হয়ে গেলেন, কিন্তু তিনি মুখে কিছুই বললেন না। তিনি বলতে লাগলেন, হে সেনাপতি, আপনাকে দেখেও আমি মোহিত হয়ে গেছি। আপনার রূপ, সুগঠিত শরীর আমাকে পাগল করে দিয়েছে। আপনি ঘরে প্রবেশ করুন আর ওই খাটে গিয়ে বসুন। আমি এক্ষুনি আপনার জন্য সুস্বাদু ব্যঞ্জন রন্ধন করে নিয়ে আসছি, আর তারপরে আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। কুস্তিগিরের স্ত্রীর এত মিষ্টি মধুর কথা শুনে সেনাপতি যেন পাগল হয়ে গেল। সে তাড়াতাড়ি ঘরের ভিতর প্রবেশ করলো এবং ওই কাঁচা সুতো দিয়ে বানানো খাটের উপর গিয়ে বসলো। যখনই সে ওই খাটে বসলো, সেই কাঁচা সুতো ছিঁড়ে গেল আর সেনাপতি সঙ্গে সঙ্গে 100 ফুট গভীর সেই কুয়োর ভিতর গিয়ে পড়ল। সেনাপতিকে দেখে রাজা আর মন্ত্রী বলতে লাগলো, সেনাপতি তুমি এখানে কি করছো? সেনাপতি সমস্ত বৃত্তান্ত রাজা আর মন্ত্রীকে শোনালো। রাজা আর মন্ত্রী বলতে লাগলো, তাহলে কালকের থেকে তোমারও যত্ন আত্মি শুরু হবে। পরদিন সকালে প্রতিদিনের মতো রাজা, মন্ত্রী আর সেনাপতিকে 100টি করে চাবুকের বাড়ি মারা হলো। এইভাবেই যখন 15 দিন কেটে গেল, তখন রাজার দেহরক্ষী ভাবতে লাগলেন, রাজামশাই গেছেন তো প্রায় 15 দিন হয়েছে, এখনো পর্যন্ত তিনি কেন আসছেন না? এছাড়া মন্ত্রী মহাশয় এবং সেনাপতিও তো গেলেন, তারাও তো এখনো ফিরে আসলেন না। আমার অবশ্যই কুস্তিগিরের বাড়িতে একবার যাওয়া উচিত। এমনটা বলে সেও কুস্তিগিরের বাড়িতে প্রবেশ করল। রাজার দেহরক্ষক যখন কুস্তিগিরের স্ত্রীকে দেখল, সে তার সঙ্গে রাত্রি যাপন করতে চাইল। তখন কুস্তিগিরের স্ত্রী তাকেও ওই খাটের মধ্যে বসতে বললেন, আর সেই খাটে যখনই রাজার দেহরক্ষী গিয়ে বসলো, সঙ্গে সঙ্গে সেই খাটের সুতো ছিঁড়ে গেল এবং সেও ওই গভীর কুয়োর ভিতর গিয়ে পড়ল। কুয়োর ভিতরে আগের থেকেই তো রাজা, মন্ত্রী এবং সেনাপতি ছিলেন। রাজা দেহরক্ষী বলতে লাগলেন, রাজামশাই আপনি এখানে কি করছেন? রাজা বলতে লাগলেন, সকালে দেখবে কি হয়। রাজা দেহরক্ষী বলতে লাগলেন, মহারাজ কি হবে আপনি আমাকে বলুন। মহারাজ বললেন, সকালে দেখবে, এখন তুমি আরাম করে ঘুমাও। যখন সকাল হলো, তার ভাসুরের ছেলেরা আবারও তার গৃহে প্রবেশ করল এবং তারা আবারও সেই কুয়োতে 4টি দড়ি ফেলে দিল। এক এক করে রাজা, মন্ত্রী, সেনাপতি এবং রাজার দেহরক্ষী বাইরে বেরিয়ে আসলো। তারপর তাদের সকলকেই একটি গম্বুজের সঙ্গে বেঁধে দেওয়া হলো এবং 100টি করে চাবুকের বাড়ি মারা হলো। তারপর তাদেরকে আবারও ওই কুয়োর ভিতর ধাক্কা মেরে ফেলে দেওয়া হলো।
এইভাবে দিনের পর দিন একই ঘটনা ঘটতে থাকলো। দিনের পর দিন এইভাবে চাবুকের বাড়ি খেতে খেতে রাজা অসুস্থ হয়ে পড়লেন। রাজা মনে মনে ভাবতে লাগলেন, এখান থেকে আমি কিভাবে বাইরে বেরোবো। এদিকে সেই কুস্তিগীর হিমালয়ের জঙ্গলে অনেক সেই ব্রহ্ম ঘটোৎকচকে খুঁজল, কিন্তু কোথাও ওই জন্তুকে সে পেল না। সে মনে মনে ভাবতে লাগলো, এখন আমি কি করে আবার রাজমহলে ফেরত যাই। রাজামশাই যদি আমাকে খালি হাতে মহলে আসতে দেখেন তাহলে তো তিনি আমাকে ফাঁসি দিয়ে দেবেন। সে ভাবতে লাগলো, এর থেকে ভালো হবে আমি আমার স্ত্রীর সঙ্গে শেষ দেখা করে আসি, কারণ রাজামশাইয়ের কাছে গেলে তো আমি আর তার সঙ্গে দেখা করতে পারবো না। রাজামশাই তো আমাকে ফাঁসি দিয়ে দেবেন বলেছেন। এমনটা ভেবেই সেই কুস্তিগীর নিজের স্ত্রীর কাছে গিয়ে পৌঁছলো। যখন কুস্তিগীরের স্ত্রী তার স্বামীর এমন চেহারা দেখলো তখন সে বলতে লাগলো, স্বামী আপনার কি হয়েছে, আপনাকে এত দুশ্চিন্তাগ্রস্ত কেন মনে হচ্ছে। তখন কুস্তিগীর বলতে লাগলো, হে প্রিয়ে, আমি হয়তো আর বাঁচব না, রাজা আমাকে ফাঁসি দিয়ে দেবে। তখন কুস্তিগীরের স্ত্রী বলল, কেন, রাজা আপনাকে কেন ফাঁসি দেবে। তখন সে বলতে লাগলো, রাজা আমাকে এমন কাজ দিয়েছে যেটা আমার দ্বারা কোনোদিনও করা সম্ভব নয়। তার স্ত্রী বলল, কেন, রাজা আপনাকে এমন কি কাজ দিয়েছে। তখন কুস্তিগীর বলতে লাগলো, রাজামশাই আমার কাছে 4টি ব্রহ্ম ঘটোৎকচ চেয়েছেন। এখন ব্রহ্ম ঘটোৎকচ আমি কোথায় পাই। আমি সমস্ত হিমালয়ের পাদদেশের জঙ্গল খুঁজে বেরিয়ে আসলাম, কোথাও এমন কোনো জন্তু আমি দেখলাম না। আসলে আমাদের রাজমাতা খুবই অসুস্থ। সেই জন্তুর নাভি থেকে এক প্রকার তেল নির্গত হয়, ওই তেল রাজমাতার শরীরে মালিশ করলে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। কুস্তিগীরের স্ত্রী বলতে লাগলো, এইটুখানি ব্যাপার, আমি তো ভয় পেয়ে গেছিলাম, কি এমন ব্যাপার আপনি বলবেন। আরে ব্রহ্ম ঘটোৎকচ তো আমাদের পাশের জঙ্গলেই রয়েছে, তুমি এত চিন্তা করো না, আমি তোমাকে ওই জন্তুগুলি বেঁধে পাঠিয়ে দেব। এক কাজ করো, তুমি ততদিনের জন্য তোমার শ্বশুর বাড়ির থেকে ঘুরে আসো। আমার পিতামাতা অনেক দিন তোমাকে দেখতে চাইছিলেন, তুমি তাদের কাছে গিয়ে কিছুদিন সময় কাটিয়ে আসো, আমি ততদিনে ওই ব্রহ্ম ঘটোৎকচগুলোকে খুঁজে রাখবো। স্ত্রীর কথা শুনে সেই কুস্তিগীর নিজের শ্বশুর বাড়ি চলে গেল। তো অল্প বুদ্ধি সম্পন্নই ছিল, মনে মনে ভাবতে লাগলো, আমার আর কি চিন্তা, আমার স্ত্রী আমার সমস্ত সমস্যা দূর করে দেবে। অপরদিকে কুস্তিগীরের স্ত্রী তার ভাসুরের ছেলেদের বলতে লাগলো, তোমরা যতগুলো পারো বিভিন্ন পাখিদের পালক জোগাড় করো, কাক, পায়রা, ময়ূর, যেমনই পাখি হোক না কেন তাদের পালকগুলো জোগাড় করো। সেই ছোট ছোট ছেলেরা 2 দিনের মধ্যেই সমস্ত পালক জোগাড় করে নিয়ে আসলো। যখন 3য় দিন হলো তখন কুস্তিগীরের স্ত্রী আলকাতরার জোগাড় করলো। তারপর সেই আলকাতরাগুলোকে গরম করে সেগুলোকে পাতলা করে ফেললো আর একটি বড় কড়াইতে ওই আলকাতরাগুলো ভরে ফেললো। তারপর কুয়োতে 1 নম্বর দড়িটি ফেললো। 1 নম্বর দড়িটিকে দেখে রাজা মনে মনে ভাবতে লাগলো, আজকে তো সকালবেলা দড়ি ফেললো না, এখন তো দুপুর হয়ে গেছে, তাহলে কি আজকে দুপুরবেলা মার খেতে হবে। এমনটা ভেবে রাজা চুপচাপ ওই দড়ি বেয়ে ওপরে উঠে আসলো। ওপরে কুস্তিগীরের স্ত্রী একটি ডান্ডা নিয়ে বসেছিল। সে রাজাকে দেখে বলতে লাগলো, বেশি ছটফট না করে ওই কড়াইয়ের মধ্যে গিয়ে স্নান করে নিন, যদি বেশি কথা বলেন তাহলে কিন্তু আরও মার পড়বে। তখন রাজা ওই স্ত্রীর কথা শুনে চুপচাপ ওই আলকাতরার কড়াইতে গিয়ে স্নান করে নিল। রাজা যখন ওখান থেকে স্নান করে উঠল তখন সে কাকের মতো কালো হয়ে গেছিল। তখন কুস্তিগীরের স্ত্রী বলতে লাগলো, এখন ওই ঘরে যান এবং ওই ঘরে গিয়ে খাটের উপর শুয়ে পড়ুন। রাজা যখন সেই ঘরে প্রবেশ করলো তখন দেখলো ওই ঘরে অনেক পাখিদের পালক পড়ে আছে। রাজা যখন ওই খাটের উপর শুলো তখন তার গায়ে অনেক পাখিদের পালক আটকে গেল। তারপর রাজার কোমরে একটি দড়ি বেঁধে দেওয়া হলো এবং একটি গম্বুজের সঙ্গে রাজাকে বেঁধে দেওয়া হলো। তারপর 2য় রশি ওই কুয়োর ভিতরে ফেলা হলো। যখন 2য় রশি ফেলা হলো তখন মন্ত্রী ভাবতে লাগলো, আরে বাহ, এখন আমাকে ডাকা হচ্ছে। এমনটা ভেবেই মন্ত্রী ওই দড়ি বেয়ে ওপরে উঠে আসলো। মন্ত্রী যখন ওপরে আসলো দেখলো কুস্তিগীরের স্ত্রী একটি ডান্ডা নিয়ে বসে আছে। সে বলতে লাগলো, তাড়াতাড়ি যাও, ওই কড়াইতে স্নান করো। মন্ত্রী মহোদয় অনেক কান্নাকাটি করতে লাগলো, কিন্তু কুস্তিগীরের স্ত্রী বলপূর্বক তাকে ওই কড়াইতে ধাক্কা মেরে ফেলে দিল। তারপর তাকে ওই ঘরের ভিতর নিয়ে গেল যেখানে অনেক পাখির পালক ছড়ানো ছিল। সেই পাখির পালকের মধ্যে তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হলো। মন্ত্রীর সারা গায়ে পাখির পালক আটকে গেল।
তাকেও দেখতে একটা ভয়ঙ্কর জন্তুর মতো লাগছিল। তারপর মন্ত্রীর কোমরে একটি দড়ি বেঁধে তাকে একটি গম্বুজের সঙ্গে আটকে দেওয়া হলো। এইভাবে 4 জনের সঙ্গে একই প্রক্রিয়া করা হলো। তাদের সকলকেই আলকাতরার মধ্যে চুবানো হলো এবং সারা শরীরে পালক দিয়ে আটকে দেওয়া হলো। তাদেরকে দেখতে একটি ভয়ঙ্কর জন্তুর মতো লাগছিল। তাদের চোখ, নাক, মুখ কিছুই বোঝা যাচ্ছিল না। সারা শরীরে শুধু পালক আর কালো রং। এইভাবেই যখন 4র্থ দিন পেরিয়ে গেল, তখন সেই কুস্তিগির নিজের শ্বশুর বাড়ির থেকে ফিরে আসলো। কুস্তিগির বলতে লাগলো, হে আমার প্রিয়তমা, আমাকে তুমি এখন বলো যে ওই ব্রহ্ম ঘটোৎকচ কোথায়? আমার রাজমহলে যেতে খুবই ভয় লাগছে। মহারাজ আমাকে 2 মাসের সময় দিয়েছিলেন, আর 2 মাসের সময় তো কালই পূরণ হয়ে যাবে। কুস্তিগিরের স্ত্রী বলতে লাগলো, তুমি এত কেন ভয় পাচ্ছ? দেখো, আমি তোমার জন্য আগের থেকেই ব্যবস্থা করে রেখেছি। 4টি ব্রহ্ম ঘটোৎকচকেই আমি ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রেখেছি। জন্তুগুলোকে দেখে কুস্তিগির খুবই খুশি হয়ে গেল। সে তার স্ত্রীকে বলতে লাগলো, হে প্রিয়তমা, তুমি আমার সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিয়েছ। তখন কুস্তিগিরের স্ত্রী বলল, দেখো, একটা ডান্ডা নিয়ে যাও। যদি রাস্তায় এই জন্তুগুলো কোনো বেগরবাই করে, তাদেরকে ডান্ডা দিয়ে মেরো। তারপর কুস্তিগির সেই 4টি জন্তুকে নিয়ে রাজমহলের দিকে রওনা দিল। রাজা মনে মনে ভাবতে লাগলো, যদি আমি এখান থেকে পালাতে যাই, তাহলে এই কুস্তিগির খুবই শক্তিশালী। এ আমাকে ডান্ডা দিয়ে মারতে মারতে না মেরেই ফেলে। এমনটা ভেবেই সেই 4 জন 4 পেয়ে জন্তুর মতো হেঁটে হেঁটে রাজমহলে পৌঁছলো। কুস্তিগির যখন রাজমহলে পৌঁছলো, সে ভাবতে লাগলো, এখন তো রাত হয়ে গেছে। আমি এদেরকে একটা কুঠুরিতে বন্দি করে রাখি, কাল সকালে এদেরকে রাজসভায় নিয়ে যাব। এমনটা ভেবেই সে ওই 4 জনকে একটি অন্ধকার কুঠিরের ভিতর বন্ধ করে দিল এবং রাত্রে নিজের মহলেই ঘুমিয়ে পড়ল। এদিকে রাজা, মন্ত্রী, সেনাপতি আর রাজার দেহরক্ষী 4 জনে মিলে ভাবতে লাগলো, যদি কালকে সকালে কুস্তিগির আমাকে রাজমহলে নিয়ে যায়, তাহলে রানী আমাদের তেল বার করে নেবে আর আমরা সেখানেই মারা যাব। কারণ তাদেরও তো রাজমাতাকে ঠিক করার তাড়াহুড়া রয়েছে। আর যদি আমরা আমাদের সত্যি ঘটনা বলে দিই, তাহলে সবাই আমাদের উপর হাসবে, আমাদের অপমান করবে, আমাদের উপহাস করবে। আমাকে আর কখনো কেউ রাজা বলে মানবে না। এমনটা বলেই রাজা তার মন্ত্রীকে বলতে লাগলো, মন্ত্রী, এই ঘরের জানলাটা ভাঙো, আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে। মন্ত্রী, সেনাপতি দুজনে মিলে ওই ঘরের জানলাটি তাড়াতাড়ি ভেঙে ফেলল এবং তারপর তারা 4 জনে মিলে ওই জানলা দিয়েই বাইরে বেরিয়ে গেল। রাজা যখন নিজের অন্দরমহলে প্রবেশ করল, তখন রানী তাকে দেখে খুবই ভয় পেয়ে গেল। কারণ রাজার সমস্ত শরীর আলকাতরার মতো কালো ছিল এবং সমস্ত শরীরে পাখির পালকে ভরা ছিল। রানী ভাবতে লাগলো, হয়তো কোনো জন্তু তার ঘরে প্রবেশ করেছে, কিন্তু এমন জন্তু বা এমন প্রাণী রানী আগে কখনো দেখেনি। রানী এমনটা দেখে জোরে জোরে চিৎকার করতে লাগলো। রানীর চিৎকার শুনে সমস্ত দাসদাসীরা লাঠি সোঁটা নিয়ে রানীর কক্ষে চলে আসলো এবং রাজামশাইকে লাঠি দিয়ে খুব মারল। রাজামশাই চিৎকার করে বলতে লাগলেন, আমাকে মেরো না, আমি তোমাদের রাজা। অনেকক্ষণ মার খাওয়ার পর হঠাৎ করে রানী রাজার গলার আওয়াজ চিনতে পারলেন। তখন তিনি তাড়াতাড়ি তার দাসীদেরকে বললেন, তোমরা সবাই চুপ করো, একে মেরো না, তোমরা এক্ষুনি এখান থেকে চলে যাও। রানী বলতে লাগলো, রাজামশাই, আপনার এ কী অবস্থা? রাজা বলল, তাড়াতাড়ি আমার উপর কেরোসিন তেল ঢালো। তখন অনেকে মিলে কেরোসিন তেল নিয়ে আসলো এবং রাজার উপর ঢালল। রাজার গায়ে কেরোসিন তেল পড়া মাত্রই রাজার গায়ের সেই আলকাতরা ধুয়ে যেতে লাগলো এবং সমস্ত পাখির পালক আস্তে আস্তে ঝরে পড়ল। তারপর রাজাকে শুদ্ধ জল দিয়ে স্নান করানো হলো। ততদিনে রাজার শরীর লাল হয়ে গেছিল। তার শরীরে অজস্র চাবুকের বাড়ির দাগ ছিল। অনেকদিন পর রাজা নিজের মহলে শান্তির ঘুম ঘুমালো। পরদিন সকালে রাজা রাজদরবারে উপস্থিত হলেন এবং কুস্তিগিরকে ডেকে পাঠালেন। কুস্তিগির যখন রাজমহলে আসলো, তখন রাজা তাকে বলতে লাগলো, হে কুস্তিগির, আমি তোমাকে ক্ষমা করলাম, তোমাকে আমি প্রাণদণ্ড দেব না। কুস্তিগির বলতে লাগলো, মহারাজ, আমি আপনার সেই ব্রহ্ম ঘটোৎকচ নিয়ে এসেছি। রাজা বলল, আমার সে ব্রহ্ম ঘটোৎকচের কোনো প্রয়োজন নেই। আমি একটা প্রাণীকে শুধু শুধু হত্যা করতে চাই না, তুমি তাদেরকে ছেড়ে দাও। তখন কুস্তিগির বলতে লাগলো, ঠিক আছে মহারাজ, আপনার যেমনটা আজ্ঞা। মহারাজ বলল, কুস্তিগির, তুমি কিছুদিনের জন্য নিজের বাড়ি থেকে ঘুরে আসো।
কুস্তিগীর বলল, কিন্তু মহারাজ, আমি যে ওই ব্রহ্ম ঘটোৎকচগুলোকে ধরে নিয়ে আসলাম সেগুলোর কি হবে? মহারাজ বলল, ও তুমি কিছু চিন্তা করো না, আমি ওগুলোকে আবারও তাদের নিজেদের জায়গায় গিয়ে রেখে আসব। আসলে মহারাজ এটা ভালোভাবেই জানতেন, তিনি যদি কুস্তিগীরকে শাস্তি দেন তাহলে তার স্ত্রী সমস্ত রাজ্যে এই ঘটনা বলে দেবে এবং তারপর রাজার মান সম্মান হানি হবে। রাজাকে কেউ আর রাজা হিসেবে গণ্য করবে না। তারপর রাজা, মন্ত্রী, সেনাপতি এবং রাজার দেহরক্ষী 4 জনে মিলে পরামর্শ করতে লাগলো, ভাই, আমরা যদি কুস্তিগীরের স্ত্রীকে পাওয়ার জন্য লালসা না করতাম, লোভ না করতাম, তাহলে আজকে আমাদের এই পরিণতি হতো না। এখন এই কথা আমরা কাউকে বলতে পারবো না। যদি আমরা কুস্তিগীর ও তার স্ত্রীকে কোনো শাস্তি দিতে যাই তাহলে আমাদের সত্যতাও সবার সামনে চলে আসবে। তাই এই ঘটনাকে গুপ্ত রাখাই বাঞ্ছনীয়। বন্ধুরা, এইভাবেই সেই রাজা ওই কুস্তিগীরকে কিছুই বলল না। কুস্তিগীর প্রতিদিনের মতোই 1 লাখ টাকা করে মায়না নিয়ে সেখানেই নিজের জীবিকা নির্বাহ করতে লাগলো। বন্ধুরা, তখন শকুন তার স্ত্রীকে বলতে লাগলো, হে প্রিয়তমা, এই কাহিনীটা বলার একটাই উদ্দেশ্য, তা হলো অন্যের স্ত্রী, অন্যের ধন সম্পত্তির দিকে কখনোই নজর দিতে নেই। যদি ভুলেও অপরের ধন সম্পত্তি, অপরের স্ত্রীর দিকে নজর দাও তাহলে এইভাবেই ভুগতে হবে। বলা হয় এই 3 জন সব সময় অন্যের ধন, অন্যের স্ত্রী দেখে লোভে পড়ে যায়। তাই কখনোই এই সকল ব্যক্তিদেরকে নিজের ঘরে ডেকে নিয়ে আসবেন না অথবা নিজের জীবনে স্থান দেবেন না। তাদেরকে কখনো বিশ্বাস করবেন না। প্রথম হলো যারা কামনা, বাসনা, লোভ, লালসা দ্বারা পরিপূর্ণ, যারা কখনো কোনো ধর্মশাস্ত্রের অধ্যয়ন করেননি। দ্বিতীয়ত, যারা ধর্ম সম্বন্ধে অনভিজ্ঞ, যাদের মন চঞ্চল এবং যারা ঈশ্বরকে ভয় পায় না, যারা কখনোই বয়স্ক ব্যক্তিদেরকে গুরু হিসেবে মানেন না, যারা বয়স্ক ব্যক্তিদের উপর অত্যাচার করেন এবং যারা পশুবৃত্তি সম্পন্ন, যারা অন্যের স্ত্রী এবং অন্যের ধন সম্পত্তি দেখে নিজের স্বভাব নষ্ট করে ফেলে। এই কারণেই বন্ধুরা, অন্যের স্ত্রী এবং অন্যের ধন সম্পত্তির দিকে কখনোই লোভ দিতে নেই। এমনটা করলে ব্যর্থই বিপদে পড়ে যেতে হয়। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো কাহিনী, নতুন কোনো প্রসঙ্গের সঙ্গে। ততক্ষণের জন্য অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।